মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষার কাজ। মান যাচাই ছাড়াই বাজারে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ, হুমকিতে জনস্বাস্থ্য। অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী রেজিস্ট্রার সহ 3 জনকে গ্রেফতার করেছে দুদক। 1,04,00,000 টাকা ক্ষতি সাধনের অভিযোগ। সুবিধাজনক অবস্থানে গড়ে উঠলেও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত ঢাকার শ্যামপুর শিল্পনগরী। রাস্তার বেহাল দশায় পণ্য পরিবহনের সীমাহীন ভোগান্তি। দিনাজপুরে খোলা আকাশের নিচে জমাট বেঁধে নষ্ট হচ্ছে বাফার গুদামের ইউরিয়া সার। মানহীন হওয়ায় নিচ্ছেন না কৃষক ও ডিলাররাও। আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি। ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষা। প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরির অভাবে মান যাচাই ছাড়াই বাজারে চলে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ। এতে হুমকির মুখে পড়েছে স্বাস্থ্যসেবা। বিভাগীয় শহরগুলোতে নতুন ল্যাবরেটরি স্থাপনের পাশাপাশি পুরনো ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ ঔষধ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের কারখানাগুলোতে উৎপাদিত হয় 27,000 ব্র্যান্ডের ওষুধ। এর সঙ্গে প্রতিদিনই বাজারে যোগ হচ্ছে নতুন নতুন ওষুধ। অথচ এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামে ওষুধ প্রশাসনের রয়েছে মাত্র 2টি ল্যাবরেটরি। উৎপাদিত মোট ওষুধের উল্লেখযোগ্য সংখ্যক কোনো রকম মান পরীক্ষা ছাড়াই বাজারে চলে আসায় ওষুধের বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। আমরা আসলে বিষ খাইতে চাই না, ওষুধ খাইতে চাই এবং সরকারকে এই মনিটরিং দায়িত্বটা নিতে হবে। ফাইন্যান্সিয়ালি প্লাস আমাদের হচ্ছে আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে আমরা যখন একটা নাপা খাইতাম তখন দেখা গেছে কাজ করতো, এখন দেখা গেছে ওরকম কাজ করে না। সকল ওষুধের গুণাগুণ ল্যাবরেটরিতে টেস্ট করেই যাতে বাজারে আসুক, যাতে একটা ওষুধ খাইলে ওষুধটা কাজ করে। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2016 সালে 2টি ল্যাবরেটরিতে প্রায় 8,500 ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। বিগত কয়েক বছরে গড়ে 7,000 ওষুধের নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও এর বাইরে থেকে যাচ্ছে প্রায় 20,000 ওষুধ। এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা প্রকাশ করছেন ওষুধ বিশেষজ্ঞরা। দুটো ল্যাবকে আরো আধুনিকায়ন করা, আরো সম্প্রসারণ করা। একই সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে প্রতিটা ডিভিশনাল যে সিটি, ওখানে এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি শাখা থাকবে। এই 6টা ল্যাবরেটরি স্বয়ংসম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যদি কাজ করতে পারে, তখন এই দেশের প্রতিটা ওষুধই টেস্ট করা সম্ভব। সরকারের পরিকল্পনা অনুযায়ী কয়েক বছরের মধ্যে ঢাকা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাস ওষুধ প্রশাসনের। এক এক ওই কোম্পানি হাজার হাজার বেচ তৈরি করছে। এইটা একটা ল্যাবরেটরির পক্ষে এটা কোথাও করে কিনা আমার জানা নাই। আমরা কোম্পানি থেকে আনি, প্রেমিসিস থেকে আনি, আবার কখনো ডিপো থেকে আনি, আইনে আবার এখানে টেস্ট করি, যাচাই করে দেখি সেই ওষুধগুলো যথাযথ কিনা। প্রতি বছর 16,000 কোটি টাকার ওষুধ উৎপাদন হয় বাংলাদেশে। নতুন ওষুধ নীতির প্রস্তাবনা অনুযায়ী ওষুধ কোম্পানিগুলোকে সুউৎপাদন চর্চা মানার ক্ষেত্রে বাধ্য করা গেলে সমস্যা অনেকাংশে কমবে বলে আশাবাদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেকশন গ্রেড দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের উপপরিচালক মোর্শেদ আলমের নেতৃত্বে মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও সিলেকশন গ্রেড দেয় সরকারের 1,04,63,000 টাকার ক্ষতি হয়। এতে জড়িত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে দুদক। অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক জায়গায় শ্যামপুর শিল্পনগরী গড়ে উঠলেও অবকাঠামোগত সমস্যা থামিয়ে দিচ্ছে অগ্রগতি। ঢাকা নারায়ণগঞ্জ সড়কের পাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলের অভ্যন্তরীণ রাস্তার বেহাল অবস্থা। এ কারণে পণ্য পরিবহনে অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে।
প্রায় 100 বিঘা জমিতে গড়ে ওঠা শ্যামপুর শিল্প এলাকায় শতাধিক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে রিরোলিং মিল, ডাইং কারখানা, পানির ট্যাঙ্ক নির্মাণ প্রতিষ্ঠান সহ ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রায় 2 দশক ধরে শিল্পনগরীর অভ্যন্তরের রাস্তাগুলো সংস্কার না হওয়ায় ভাঙা রাস্তা দিয়েই প্রতিনিয়ত শিল্প কারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। বৃষ্টি হলে পানি জমা যায়, পানি জমা মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরিতেও ঢুকে যায়, গাড়ি আসতে সমস্যা হয়, বিভিন্ন সময় গাড়ি করে কাটতে হয়ে পড়ে যায়, পড়ে গিয়ে মাল নষ্ট হয়ে যায়। টেক্সটাইল মালিক সমিতি অ্যাসোসিয়েশন আছে, ওনারাও বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। আমাদের নিজস্ব যে সমিতি আছে সেই প্রতিটা বোর্ড আলোচনায় আমাদের এগুলি নিয়ে কথাবার্তা হয়। লোকাল এমপি আছেন, পূর্ববর্তী এমপি যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ ছিল। এখন কেন হচ্ছে না এইটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। 1988 সালে তৎকালীন ডেমরা থানাধীন শ্যামপুর ইউনিয়নের বালুর মাঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক শ্যামপুর শিল্পনগরের অনুমোদন দেয়। সম্প্রতি শিল্পনগরীটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু না হওয়ায় রাস্তা সংস্কারেও কোনো উদ্যোগ নেয়নি তারা। তবে স্থানীয় সংসদ সদস্য ও শ্যামপুর শিল্প মালিক সমিতির সভাপতির দাবি, রাস্তা সংস্কার ও শিল্পাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন ধরে অবহেলিত ছিল, এটা বাস্তবে হয়তো সেইভাবে কাজ তারা করে নাই যারা দায়িত্ব ছিল। সিটি কর্পোরেশনে আসার আগে আমরা তো এলজিডির মাধ্যমে রাস্তার কাজ, উন্নয়ন কাজ, কয়েকটি কাজ করেছি, আরো অনেক কাজ বাকি আছে। আমি মেয়র মহোদয়ের সঙ্গে আলাপও করেছি, এখানকার অন্যান্য যে রাস্তাগুলো আছে আমাদের ব্যবসায়ী ইন্ডাস্ট্রি বিল্ডের, সেই কাজগুলো করার তড়িৎ ব্যবস্থা করছি। শিল্পনগরের উন্নয়নে সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে বিসিআইসি গুদামের বাইরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইউরিয়া সার সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে জমাট বেঁধে নষ্ট হচ্ছে। গুণগত মান কমে যাওয়া এবং ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষকরা সার নিতে আগ্রহী না হওয়ায় ডিলাররাও নিচ্ছেন না গোডাউন থেকে। বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসকও। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গোডাউনের ইনচার্জ। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির দিনাজপুর পুলহাট বাফার গুদামের বাইরে দীর্ঘ 3 বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার। রক্ষণাবেক্ষণের কোনো সুব্যবস্থা না থাকায় ঝড় বৃষ্টি আর রোদে সারগুলো জমাট বেঁধে গুণগত মান হারাচ্ছে। 50 কেজি ওজনের বস্তা কমে দাঁড়িয়েছে 45 কেজিতে। কৃষকরা এসব জমাট বাঁধা সার নিতে আগ্রহী না হয় ডিলাররাও সার তুলছেন না। জেলায় বিসিআইসির ডিলার রয়েছেন 61 জন। স্তূপ 2 বছর ধরে পড়ে আছে, রক্ষণাবেক্ষণের অভাবে জমাট বেঁধে গেছে, এগুলা হ্যামার দিয়ে ডাঙ্গাইলেও ভাঙে না। জমাট বাঁধার ফলে কৃষকগুলো নিতে চাচ্ছে না আর কি, যার ফলে এই সারগুলো নয় এইখানেই পড়ে আছে সারগুলো। 700 টাকা সার আমরা সরকারি ঘরে জমা দিয়েছি, অথচ এই সারগুলো আমরা 300 টাকা বেচতে পারতেছি না। সারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা এসব সার নিতে চাচ্ছেন না বলে স্বীকার করলেন খোদ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিসিএস এর সাথে আমরা করেসপন্ডেন্স করেছি, তারা বলেছে যে না, গুণাগুণ ভালো আছে। তো আমরা কৃষকদেরকে মোটিভেট করছি যাতে এই সারগুলো তারা ক্রয় করে। গোডাউন শ্রমিকরা জানান, জমাট বাঁধা সার গুঁড়া করতে তাদের কষ্ট হচ্ছে। সারগুলা ঢিকা হয়ে গেছে, জমাট বাঁধে গেছে, খুব পরিশ্রম হচ্ছে, হাতে ফসা পড়তেছে। এগুলা 2 মুজ দিয়ে হাতুড়ি দিয়ে পিটাইয়া নরম করতে আছে, যেরকম পরিশ্রম সেরকম পরিশ্রমে আমরা ফসল পাই না। এই বিষয়ে বাফার গুদামের ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 5 সদস্যের তদন্ত কমিটির সদস্য সচিব জানালেন, ইউরিয়া সারের বাস্তব অবস্থা যাচাই করে শিগগিরই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিল্প মন্ত্রণালয় কমিটিকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা সারের বাস্তব অবস্থা যাচাই করে একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করব। দিনাজপুরের 3টি বাফার গোডাউনের বাইরে ত্রিপল দিয়ে ঢাকা পড়ে রয়েছে 23,000 মেট্রিক টন ইউরিয়া সার। চীন, কাতার, সৌদি আরব থেকে ভর্তুকি দিয়ে আমদানি করা হয়েছে এই সার। সময় সংবাদ, দিনাজপুর। সময় সংবাদে আরো থাকছে, ভালোবাসা দিবস উদযাপনে কক্সবাজারে ভিড় বাড়ছে পর্যটকদের। থাকছে নানা আয়োজন, নিরাপত্তা দিতে প্রস্তুত টুরিস্ট পুলিশ। আজ 1 ফাল্গুন। শীতের রিক্ততা শেষে ঋতুরাজ বসন্তের আগমনে নতুন করে সেজেছে প্রকৃতি। দক্ষিণা বাতাস আর নানা ফুলের সৌরভ জানান দিচ্ছে এসে গেছে বসন্ত। কবি লেখকরা এই ঋতুকে বলছেন সৃজনশীলতার ঋতু, আর নিসর্গবিদরা বলছেন দক্ষিণা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য মনকে করে তোলে উদাস। তরিকুল ইসলামের ক্যামেরায় বিথি রিপোর্ট। সাথে এত রং, এত বৈচিত্র্যময়তা অন্য কোনো ঋতুতে দেখা যায় না। কবি লেখকরা বলছেন প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে মানুষের মনে রয়েছে এক গভীর সংযুক্তি। বসন্ত হচ্ছে সৃজনশীলতার ঋতু। সবার মনের মধ্যে
এই ঋতু এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সে তার জীবন ধারণ পদ্ধতি পর্যন্ত তখন পাল্টে যায়। বসন্ত সবার মনেই একটি সুন্দরের প্রতি, নিজের সৌন্দর্যকে অন্যের সঙ্গে বাটোয়ারা করে নেওয়ার প্রতি এবং মুগ্ধতার একটি ঋতু। নিসর্গবিদরা বলছেন, শীত কুয়াশার নির্জীব প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতেই দক্ষিণা বাতাসে বসন্ত ভেসে আসে দূরে মাঠের ধারে সবুজ ঘাস আর পলাশ পারিজাতের হাত ধরে। বসন্তকে বলি জাগরণের ঋতু। শীতের কিছুটা নির্জীবতা প্রকৃতির এবং ঝিমিয়ে পড়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই বসন্ত আসে। বসন্ত আসার কয়েকদিন আগেই দূরের কোনো মাঠের ধারে পলাশ ফুটেছে কিংবা শিমুল ফুটেছে, আমরা সেটা দেখেই বুঝতে পারি যে কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই একটি চরণই বলে দেয় আজ বসন্ত। কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বিদ্রোহ দিয়ে লেখক কবিরা করে গেছেন বসন্ত বন্দনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো আমার বসন্ত এসো। রূপরং লাবণ্যে ভরা এই বসন্ত প্রতি বছর বছর মানুষের মনে জাগাক প্রেরণা আর ভালোবাসা, এমন প্রত্যাশা সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সারা দেশে চলছে নানা আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন, চট্টগ্রামের ডিসি হিলে রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বসন্ত উৎসবের সবশেষ খবর জানতে আমরা যোগ দেব তাদের সঙ্গে। প্রথমে যাব শাতিলার কাছে। শাতিলা, বসন্ত বরণের সময়, সেই বসন্ত বরণের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটাই সেজেছে আসলে বাসন্তী রঙে। কারণ সকালে সূর্যোদয়ের পরপর যে বসন্ত উৎসবের সূচনা হয়েছে, সেই উৎসব কিন্তু এখন পূর্ণদমে চলছে এবং সেই পূর্ণদমে আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি নৃত্য পরিবেশনা চলছে এবং এটি আসলে সেই রাগ সঙ্গীতের, সেই ভাবাবেগের, সেই প্রকৃতিকে বরণ করে নেবার যে নৃত্য, সেই নৃত্য কিন্তু এখন চলছে। দেখতে পাচ্ছেন যে নর এবং নারী প্রকৃতির সাথে যে তাদের যে সম্মিলন, তাদের যে আসলে নিজেকে আবার নতুন করে জানার যে চেষ্টা, তারই কিন্তু আমরা একটি উপস্থাপনা এখানে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের সংস্কৃতিতে যে প্রেম, রাধা কৃষ্ণ বারবার এসেছে এবং নানা ধরনের প্রেমকে এসেছে, তারই কিন্তু চিত্র দেখতে পাচ্ছি। একটু দেখে আসবো যে এই নৃত্য পরিবেশনাটা আসলে একটু দেখে আসবো এবং তার যে মূল যে ভাব, তা আমরা বোঝার চেষ্টা করব। এখন যে আয়োজনটা আমরা দেখছিলাম, যে নৃত্য পরিবেশনা এবং নৃত্য পরিবেশনার
আসলে উপভোগ করছে কেমন মানুষজন এখন কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছি যে আসলে সকাল থেকে সূর্যোদয়ের পর থেকে আসলে যারা সমবেত হয়েছেন নানা বয়সী নারী এবং পুরুষ তারা কিন্তু খুব আন্তরিকতার সাথে খুব মনোযোগ দিয়ে উপভোগ করার চেষ্টা করছেন এই বসন্তকে। এবং বসন্তের যে বর্ণিল রং, বর্ণিল যে চেতনা, যে তরুণ উদ্যম, তার পুরোটাই কিন্তু পুরো আমেজটা কিন্তু এই বসন্ত উৎসবকে ঘিরে যে পরিবেশনা তার মধ্যে ফুটে উঠেছে। বারবার যেমনটি বলছিলাম যে শিল্প সংস্কৃতির কাছে বারবার যেমন ফিরে যাওয়া হয় সততা এবং সততার আহ্বানের জন্য, সেই আহ্বানটিও কিন্তু আমরা এই পুরো পরিবেশনায় দেখতে পেয়েছি শিশু তার পরিবারের সাথে, এবং দেখতে পেয়েছি যে নানা বয়সী মানুষ তাদের নিজেকে বর্ণিল রঙের সাথে এখানে কিন্তু হাজির হয়েছে। এবং সেই প্রাণোদ্যম যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের উৎসাহ কিন্তু সবচেয়ে বেশি। যারা তরুণ মনের, বয়স যাদের বাধা মানেনি তেমন মধ্যবয়সীরাও কিন্তু হাজির হয়েছেন এখানে। এবং তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বসন্ত উৎসব আসলে কোনো প্রতিবন্ধকতা কিংবা কোনো ধরনের কুসংস্কার, অন্ধকারাচ্ছন্ন যে অবস্থা সেটাকে মারিয়েই আসলে এই উৎসবগুলো বাঙালির চেতনায় বারবারই ফিরে ফিরে আসবে এবং বাঙালি এই শিকড়ের টানে বারবার এই প্রকৃতির নানা উৎসবের কাছে ফিরে ফিরেই আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চট্টগ্রামে চলে যাব চট্টগ্রামের আয়োজন নিয়ে। সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস চট্টগ্রামের ডিসি হিল থেকে, তিনি জানাবেন চট্টগ্রামের আরো খবর। এবারে দলীয় সঙ্গীত নিয়ে আসছে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সকাল থেকে কিন্তু নানা আয়োজন শুরু হয়েছে। তো আমরা এখন আছি চট্টগ্রামের ডিসি হিলে। সকাল থেকে কিন্তু এখানে বোধন আবৃত্তি সংগঠনের আয়োজনে কিন্তু নানা ধরনের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি প্রতি বছরে কিন্তু বসন্ত উৎসবকে সামনে রেখে বোধন কিন্তু এখানে নানা আয়োজন করে থাকে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা দর্শকদের কিছুক্ষণের জন্য সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি। বসন্ত এলেই শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা সহ সবকিছুরই নতুনের সমারোহ থাকে এই বসন্ত উৎসবকে সামনে রেখে। আমরা দেখেছি আজকে কিন্তু তরুণ তরুণীরা তারা বাসন্তী সাজে সেজে এই চট্টগ্রামের ডিসি হিলে উপস্থিত হয়েছেন। আসলে ইটকাঠ আর পাথরের ভিড়ে এখানে কোকিলের ডাক আর ওই কৃষ্ণচূড়া ফুল দেখা না গেলেও কিন্তু অন্তত এই বসন্ত উৎসবের এই দিনে সকল তরুণ তরুণীরাই কিন্তু চায় নিজেদেরকে বাসন্তী রঙে রাঙাতে। আর সেই কারণেই কিন্তু আমরা দেখেছি
দেখেছি অনেকটা সকাল থেকেই তরুণ তরুণীরা এখানে এসে ভিড় করছেন এবং তারা সেই বাসন্তী সাজে সজ্জিত হয়ে চট্টগ্রামের ডিসি হিল সহ নগরীর অন্যান্য যেসব এলাকায় বসন্ত উৎসব হচ্ছে সেখানে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বসন্ত উৎসবের সর্বশেষ খবর। ইকবাল। দর্শক, ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সারা দেশে চলছে নানা আয়োজন। সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাতিলা শারমিন এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। ভাষা আন্দোলনে পুরুষের সহযোদ্ধা হয়ে নারীরাও ছিলেন সামনের কাতারে। সেই আন্দোলনের 6 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও অকুতোভয় ভাষাকন্যারা আজও পাননি যোগ্য মর্যাদা। তারা বলছেন, রাষ্ট্রীয় সম্মান কিংবা বৈষয়িক কোনো সুবিধা পেতে নয়, ভাষা ও দেশকে ভালোবেসেই জীবন বাজি রেখেছিলেন। জীবন সায়ান্নে তাদের আশা সর্বস্তরে হোক বাংলা ভাষার প্রচলন। তারিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এই চাপিয়ে দেয়া অন্যায় দাবি মেনে নেয়নি বাংলার জনতা। তাই তো বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে রাজপথ কম্পিত করে স্লোগান তুলেছিলেন তারা। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নারীরাও যুক্ত হয়েছিলেন এই অসীম সাহসী আন্দোলনে। তবে যে ভাষার জন্য নিজেদের জীবন বিপন্ন করেছিলেন, আজ সে ভাষার প্রতি শিক্ষিত জনের উদাসীনতায় ব্যথিত ভাষাকন্যারা। জগা খিচুড়ি একটা ভাষা করে দিয়ে আমাদের ভাষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। এটার জন্যই আমরা যারা জীবন দিলাম, যাদের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সবকিছু বিফলে গেল। ভাষা আন্দোলনে অবদান রাখায় অগণিত ভাষা সৈনিক 21 পদক পেলেও ভাষাকন্যারা অবহেলিতই রয়ে গেছেন। তবে স্বীকৃতিকে গুরুত্ব না দিয়ে ভাষাকন্যাদের একটাই চাওয়া, সর্বস্তরে হোক বাংলার ব্যবহার। আজও চাই যে সর্বস্তরে বাংলা ভাষা হোক, তারপরে জাতিসংঘের ভাষা বাংলা রাখা হোক। এইগুলির জন্য বাঙালি জাতির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কি বিনা সংগ্রামে কোনো কিছুই আসে না, সংগ্রাম করে যেতে হবে। ভাষাকে ভালোবেসে অভিন্ন চেতনায় যাদের সাথে একাত্ম হয়ে সংগ্রাম করেছিলেন ভাষাকন্যারা, তারাও বলছেন তৎকালীন সামাজিক বাধা বিপত্তিকে পায়ে মারিয়ে সামনের কাতারে থাকা এই নারীদের অবদান অনস্বীকার্য। ধর্মীয় রক্ষণশীলতা, সামাজিক রক্ষণশীলতা নানা দিক থেকেই ছিল। তার মধ্যেও কিন্তু এই মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের চেতনার তাগিদে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। বাংলা ভাষার বিকৃতি রোধে প্রয়োজনে ভাষানীতি প্রণয়নের দাবিও জানিয়েছেন ভাষাকন্যারা। 21 বাঙালির অনির্বাণ চেতনা, জাতিসত্তা জাগরণের প্রথম প্রণোদনা। আর 21-এর উপর ভর করেই বাঙালি পেয়েছে তার গৌরবের স্বাধীনতা। তাই ভাষাকে ভালোবেসে এর সঠিক প্রয়োগে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভাষাকন্যারা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, হায়দ্রাবাদ টেস্টে ভারতের বিপক্ষে 5ম দিনে ব্যাট করছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের দরকার 459 রান। দর্শক, আবারও ফিরবো বসন্ত বরণের খবরে। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ময়মনসিংহের স্বপ্ন বুনন স্কুলে চলছে বসন্ত উৎসব। সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং বরিশালের সরকারি মহিলা কলেজে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যোগ দেব তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, পহেলা ফাল্গুন, বসন্তের শুরু আজকের এই দিনে এবং এই বসন্ত বরণ করে নেওয়ার জন্য ময়মনসিংহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা এই বসন্ত বরণ অনুষ্ঠান আয়োজন করছে। আমরা এই মুহূর্তে আছি স্বপ্নবুনন স্কুলে। এখানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বসন্ত বরণ অনুষ্ঠান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বপ্নবুনন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিল্পীরা রয়েছে, ক্ষুদে শিল্পী, এবং তার সাথে যে শিক্ষকরা রয়েছেন, তারা সম্মিলিতভাবে গানের মাধ্যমে বসন্ত বরণের আয়োজন করছেন এবং বসন্ত বরণ উৎসব এখানে হচ্ছে এবং এই মুহূর্তে একটি বসন্ত বরণের গানই পরিবেশন করা হচ্ছে। দর্শক, চলুন দেখে আসি বসন্ত বরণ উৎসবের কিছু অংশ। ফুলে
দেখছিলেন স্বপ্নবুনন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা গানের মাধ্যমে বসন্ত বরণ করছে। এখানে সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কবিতা আবৃত্তি করেছে, গান করেছে এবং নৃত্য পরিবেশন করেছে এবং এই অনুষ্ঠান তারা জানিয়েছেন যে আজ সারাদিনই এখানে তাদের বসন্ত বরণের যে উৎসব সেই উৎসবটি চলবে। এবং শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান নয়, ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠন রয়েছে সেখানেও বসন্ত বরণ উৎসব হবে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বসন্ত বরণ উৎসব পালন করা হবে। সব মিলিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবমুখর ভাবেই ময়মনসিংহে বসন্ত বরণ করা হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের বসন্ত বরণের খবর। এখন আমরা বরিশালের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগের কাছে। তিনি জানাবেন সেখানকার বসন্ত বরণের খবর। সবাইকে এই বসন্তের শুভেচ্ছা। আমরা দাঁড়িয়ে আছি বরিশালের সরকারি মহিলা কলেজ চত্বরে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফুলে ফুলে রঙিন হয়ে আছে, হলুদে হলুদে রঙিন হয়ে আছে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে এখানকার এই অনুষ্ঠান। প্রতি বছরই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বরিশাল সরকারি মহিলা কলেজে। এবার একটা ব্যতিক্রম জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মহিলা কলেজ প্রাঙ্গণে কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে। বিভিন্ন সরকারি কলেজের, সরকারি এবং বেসরকারি কলেজের অধ্যক্ষদের এখানে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য ডাকা হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে অত্যন্ত সুন্দরভাবে শিক্ষকরা পর্যন্ত কিন্তু এখানে হলুদ পাঞ্জাবিতে সেজেছেন। এছাড়া এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক সবাই কিন্তু আজকে হলুদে একেবারে একাকার হয়ে আছে, সুন্দর করে ফুলে সেজেগুজে রয়েছে। আমরা একটা জিনিস বলতে পারি যে ফাল্গুনের প্রথম দিনে এই রকমের আয়োজন কিন্তু প্রতি বছরই বরিশালে হয়ে থাকে এবং এই আয়োজনের জন্য কিন্তু এই সরকারি মহিলা কলেজটি একটা বিশেষ স্থান দখল করে আছে বিভিন্ন মানুষের মনে। কবিতা, নাচ, গান, আবৃত্তি, মডেলিং এর মধ্য দিয়ে তারা দিবসটি উদযাপন করে। কলেজের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক সবাই উপভোগ করে এই অনুষ্ঠান। এই উৎসব চলবে আমরা যতটুকু জানি যে 1.5 ঘন্টা। একই সাথে এখানে বার্ষিক সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতারও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, পুরস্কার বিতরণী। এই আয়োজন যেটা রয়েছে সভাপতিত্ব করছেন এখানে কলেজের অধ্যক্ষ KM এনায়েত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসাবে আছেন এখানে প্রকৌশল বিভাগের, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এছাড়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজেও কিন্তু এই বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়েছে। আরেকটা জিনিস বলে রাখি যে প্রতি বছরের মতো বিকেল 3টায় কিন্তু জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় মাঠে কিন্তু বরিশাল জেলা সংসদ উদীচী এবং বরিশাল নাটকে যৌথ উদ্যোগে এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো সেখানেও কিন্তু অনুষ্ঠান চলবে এবং সেই অনুষ্ঠানে কিন্তু প্রতি বছরে আমরা যেটা দেখি যে প্রচুর মানুষ সেখানে বরিশালের বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে প্রচুর উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় এই বসন্তকে বরণ করার জন্য। এছাড়াও কিন্তু বরিশালের যে একটা উদ্যান রয়েছে বঙ্গবন্ধু উদ্যান, সেখানে কিন্তু ফুল উৎসবের আয়োজন করা হয়েছে 2 দিন ব্যাপী। এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার সর্বশেষ। ইকবাল। দর্শক, চলছে বসন্ত বরণ উৎসব। সেই খবর জানাতে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং বরিশাল থেকে যোগ দিয়েছিলেন ফিরদাউস সোহাগ। দর্শক, এবার জানবো ভালোবাসা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক পর্যটক। দিবসটি উপলক্ষে পর্যটকদের জন্য ভিন্ন ধর্মী আয়োজনও রেখেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সরকারি ছুটি না থাকলেও ইতোমধ্যেই শতভাগ বুকিং হয়েছে তারকামানের হোটেলগুলো, আর বাকি হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর বুকিং হয়েছে সন্তোষজনক। ফলে দিনটিতে সমুদ্র সৈকতে প্রিয়জনদের সাথে আনন্দ উপভোগ করতে পারবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমাদের বেশ ভালো বুকিং হয়েছে, অলরেডি লোকজন আসা শুরু করেছে। এই সময়টাতে পর্যটকরা ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারবে বলে আমরা আশা রাখি। দিনের শেষে সন্ধ্যায় একটা ছোটখাটো সাংস্কৃতিক সন্ধ্যার এবং যেখানে প্রাধান্য পাবে মূলত ফোক সং। আমাদের রেস্টুরেন্টে স্পেশাল বাফেট
অ্যারেঞ্জমেন্ট থাকবে গেস্টের এন্টারটেইনমেন্টের জন্য। পরিপূর্ণ নিরাপত্তায় পূর্ণিমা রাতে আগত পর্যটকরা ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে পারবে বলে জানালেন হোটেল মোটেল গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। যত না পর্যটক বেড়েছে তার সাথে বেশি বেড়েছে হোটেল। আশা করি কারো কোনো অসুবিধা হবে না। একটা ভালো লাগা নিয়েই ভালোবাসা দিবসে কক্সবাজার থেকে চলে যেতে পারবে। টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে আমাদের পোশাকের টহল পার্টি এবং আমাদের সিভিল টিম থাকবে। পাশাপাশি আমরা এবার আমাদের জেট স্কি এবং যে স্পিড বোট রয়েছে তাতে আমরা টহল দেব এবং যে হোটেল মোটেল জোন রয়েছে সেসব যদি কোনো প্রোগ্রাম করে সেখানে আমরা নিরাপত্তা প্রদান করব। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন ভ্যালেন্টাইন্স ডের পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের ঢল নামবে। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৬,৭০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা খুলনা মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণ কাজ শুরু হয়েছে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলবাসীর যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এছাড়া এই সড়কের কাজ শেষ হলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সুধীজনরা। প্রকল্পের অতিরিক্ত পরিচালক জানান, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সড়কের কাজ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাথে তাকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কে 2 লেন থেকে 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটার অংশের কাজ চলছে জোরে সোরে। ইতোমধ্যে সড়কের পাশের জমি অধিগ্রহণের পর চলছে মাটি ভরাটের কাজ। সড়কের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবার পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। যানজট হবে না, রাস্তাঘাট খুব ক্লিয়ার চলবে, যাইতে খুব আমাদের সহজ হবে। খুব অল্প সময় আমরা ঢাকা পৌঁছে যাব। এখানে এত বড় রাস্তা হবে এবং আপনার অ্যাক্সিডেন্টের হারও কমে যাবে। পদ্মা সেতু সংযোগ সড়কের পরবর্তী অংশে দ্রুতগতির গাড়ির জন্য 4 লেন এবং তার দুপাশে স্বল্পগতির গাড়ির জন্য 2 লেন মিলিয়ে এই মোট 6 লেনের সড়ক নির্মিত হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সুধীজনেরা। যোগাযোগের উন্নয়ন মানেই শুধু মানুষ যাতায়াত করলো তা না, মানুষের যাতায়াত, পরিবহন, মালামালের স্থানান্তর এবং সর্বোপরি অর্থনৈতিক অবস্থার যেই পরিবর্তনটা মানুষের জীবন এবং জীবিকার জন্য হয়, সেই জায়গায় একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নে পুরো সড়কটির তত্ত্বাবধানের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পের অতিরিক্ত পরিচালক টেলিফোনে জানালেন, নির্ধারিত সময়ের আগেই সড়কের কাজ শেষ হবে। কোনো কানেক্টিং রাস্তাকে ডিস্টার্ব করবে না, একদম কমপ্লিটলি আর কি এক্সপ্রেসওয়ে। বাংলাদেশে তো এক্সপ্রেসওয়ে এখনো হয়নি, এটাই হলো প্রথম এক্সপ্রেসওয়ে। আর্মি কর্তৃক যে কোনো কাজই নির্ধারিত তার সময়ের প্রায় 2-3 মাস আগেই শেষ হয়। আমাদের টার্গেট আছে ডিসেম্বর 2018-র মধ্যেই শেষ। একটি রেলওয়ে ওভারব্রিজ, 2টি বড় ব্রিজ, 7টি ছোট ব্রিজ, 2টি ফ্লাইওভার, 16টি কালভার্টও থাকছে এই 6 লেন প্রকল্পে। 2019 সালের এপ্রিলে সড়কটির কাজ শেষ হবার কথা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সুলভ মূল্যে দ্রুত গতি সম্পন্ন সরকারি ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত বরগুনার ব্যবহারকারীরা। নির্ধারিত মূল্যে বিটিসিএল এর প্যাকেজগুলোতে যে গতি থাকার কথা তার অর্ধেকও মিলছে না। এই অবস্থায় বাণিজ্যিকভাবে ইন্টারনেট ব্যবহারকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সমস্যা সমাধানের বিষয়ে কিছু জানাতে পারেনি বিটিসিএল। এম এ আজিমের তথ্য, এসএম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরগুনায় বিটিসিএল এর ব্রডব্যান্ড চালু হওয়ার পরে সুলভ মূল্যে গতিসম্পন্ন ইন্টারনেট সেবা পেতে শতাধিক গ্রাহক ইন্টারনেট সংযোগ নেন। গ্রাহকরা ব্রাউজারগুলো দিয়ে কোনো পেজই ওপেন করতে পারছেন না, আর ডাউনলোড বা আপলোড তো একেবারেই অসম্ভব। সপ্তাহে 2 থেকে 3 দিন থাকছে একেবারেই বন্ধ। তাই বাধ্য হয়ে বাণিজ্যিক প্রয়োজনে ইন্টারনেট গ্রাহকরা ব্রডব্যান্ড সংযোগের সাথে বিভিন্ন কোম্পানির মডেম ব্যবহার করছেন। এতে ইন্টারনেট খরচ বেড়ে গেছে। ব্রডব্যান্ড যে উদ্দেশ্যে নিচ্ছি যে একটা ভালো সেবা পাবো, প্রপারলি আমরা 40% পাই না। মাসের ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে, আর বাকি যে কয়দিন আমরা পাই সার্ভিসটা, কিন্তু তেমন কোনো স্পিড পাওয়া যায় না। অনেক ভারী ভারী পেজগুলো আমাদের লোড করতে হয়, তো স্পিড স্লো থাকার কারণে এই পেজগুলোতে লোডিং এ অনেক সময় নিচ্ছে। লোডিং হচ্ছে মানে কানেক্টই পাচ্ছে না, এটা আমরা কাজ করায় অনেক ভোগান্তি শিকার হচ্ছে। আমাদের বিজনেস রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো ডাউনলোড অথবা আপলোড সেটা তো মানে কল্পনাতীত। বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, বরিশাল থেকে বরগুনা পর্যন্ত এখনো অপটিক্যাল ফাইবার লাইন তৈরি হয়নি। ফলে ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে। তাই চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যাচ্ছে না। আমাদের তো চেষ্টা কোনো ত্রুটি নাই,
তারপরে আপনার অপটিক্যাল ফাইবারটা বরিশাল থেকে আমাদের এই পর্যন্ত আসে নাই, বরগুনা পর্যন্ত রেডিও ইকুইপমেন্টের মাধ্যমে আমাদের এই সেবাটা, যার জন্য আমরা একটু স্পিড কম পাচ্ছি। বর্তমানে বিটিসিএল এর 126 জন গ্রাহক প্রতি মাসে 512 কেবিপিএস গতির জন্য 800 টাকা ও 1 এমবিপিএস গতির জন্য 1000 টাকা বিল দিচ্ছেন। কিন্তু ব্রডব্যান্ড সংযোগে গতি না থাকায় বিভিন্ন কোম্পানির মডেমের মাধ্যমে 1 থেকে 1,500 টাকা বাড়তি খরচ করছেন তারা। সময় সংবাদ, বরগুনা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দার একদিন পর সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেখালো পিয়ংইয়ং। রোববার পাকগুংসং 2 নামের ওই মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও আহ্বান করেছে তারা। খেলার খবর, বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। হায়দ্রাবাদে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিকুর দলের সংগ্রহ 4 উইকেটে 132 রান। এর আগে 3 উইকেটে 103 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দিনের দ্বিতীয় ওভারেই রবীন্দ্র জাদেজার শিকার হয়ে সাকিব ফেরেন ব্যক্তিগত 22 রানে। এরপর টাইগারদের হয়ে ইনিংস মেরামতের কাজ করছেন মুশফিক মাহমুদুল্লাহ। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক 6 এবং মাহমুদুল্লাহ অপরাজিত আছেন 29 রানে। এই ম্যাচ ড্র করতে হলে অন্তত 80 ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে। তবে পঞ্চম দিনে হায়দ্রাবাদের বোলিং সহায়ক উইকেটে এজন্য ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় দিতে হবে। For the Bangladeshi captain, batted for over 6 hours in the first inning. That is, have those kind of mental reserves to do it again. দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।